গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মুন অফ ইসরায়েল এর তৃতীয় পর্ব আজ। মহাসমারোহে যুবরাজ শেঠির বিবাহ হয়ে গেল রাজকন্যা উসারটির সঙ্গে। শেঠির অনিচ্ছা যতই আন্তরিক হোক, দেশাচার, কুলপ্রথা এবং পিতা তথা সম্রাটের আদেশের সম্মুখে নতি স্বীকার করতেই হলো তাকে। আর বিবাহের পরেই তোড়জোড় শুরু হলো গেসেন অভিযানে। অনেকেই ভেবেছিল উসারটিও এই অভিযানে যুবরাজের সঙ্গিনী হবেন, কিন্তু তারা যে কতখানি ভ্রান্ত তা হৃদয় অঙ্গম করতে দেরি হল না তাদের। উসারটি বললেন, তার প্রথম কর্তব্য হল বৃদ্ধ পিতার শ্বশুররা। ফারাওয়ের কাছ থেকে একদিনের জন্যও দূরে যাওয়ার কথা কল্পনাই করতে পারেন না তিনি। বৃদ্ধ পিতা? ব্যঙ্গ হাসি হাসলেন সেটি নিভৃত কক্ষে আমার কানে। পিতা বলে নয়, ফারাও বলে বৃদ্ধকে চোখে চোখে রাখা উসারটির প্রয়োজন। কখন আছেন কখন নেই, সেই সময় কখন এসে পড়ে, আর সে সময়ে কে তার মুখ থেকে কি আদেশ বার করিয়ে নেয়, ঠিক কি? চোখে চোখে রাখতে হবে বই কি। এ কথাও অবশ্য খুবই ঠিক যে উসারটিকে সঙ্গে না পাওয়াটা কিছুমাত্র ক্ষোভের কারণ হয়নি যুবরাজের পক্ষে। কোনোদিনই তিনি এই স্বার্থ সর্বস্বা উচ্ছ্বাসিনী নারীকে সুনজরে দেখতে পারেননি। আজ বিবাহটা হয়ে গিয়েছে বলেই যে ওর সম্পর্কে যুবরাজের মনোভাব পাল্টে যাবে, এইটা কে আশা করতে পারে? তার সঙ্গে না যান তিনি যে যুবরাজের একান্ত শুভার্থিনী, এর একটা প্রমাণ উসারটি দিলেন যাত্রার প্রাক্কালে। যুবরাজকে পরিয়ে দিলেন যে কোনো অস্ত্রের অভেদ্য একটা লৌহবর্ম, আর আমায় দিলেন সেই রকমই একটি, অন্য আরেকটা। জামার ভিতরে সর্বদা এটিকে পরে রাখবে, কড়া নির্দেশ দিলেন আমাকে। আমি অবাক হয়ে বললাম, আমাকে কেন যুবরানী? তুমি তো এখন যুবরাজের সারাক্ষণের সাথী, উত্তর দিলেন উসারটি। আর লোক চরিত্র আমি যতটা বুঝি, যুবরাজের খুব অনুরক্তও তুমি। যাচ্ছ তোমরা গোসনে, শত্রুপুরে আমাদের পক্ষে, সেখানে হঠাৎ যুবরাজ বিপন্ন হয়ে পড়াটা আশ্চর্য কিছু নয়। ওই হিব্রুরা ধর্মানদ, ধর্মের নামে ওরা যে কোনো দুষ্কর্ম করতে পারে। তাই বলছি, যুবরাজ যদি আকস্মিকভাবে আক্রান্ত হন, স্বভাবতই তাকে সাহায্য করার প্রথম দায়িত্ব পড়বে তোমার উপরে। তাই তোমার আত্মরক্ষার এ ব্যবস্থা করে দিলাম। ভালো কথা, শুধু কলমে চালিয়েছ সারা জীবন, না তলোয়ার চালাতেও জানো? আমি গত যুদ্ধে সৈন্যদলে যোগ দিয়েছিলাম যুবরানী। হাতাহাতি লড়াইয়ে 2-4টা শত্রুকে নিপাত করেছি। বেশ বেশ, তাহলে আমি অনেকটা নিশ্চিত থাকতে পারি। মনে রেখো, যুবরাজের ঘরে বাইরে সর্বত্রই বিপদের আশঙ্কা থাকবে ওখানে। বাইরে হিব্রুরা, ঘরে আমেন মেসিস। আমেন মেসিস? আমি অবাক হয়ে গেলাম। সেটি অপসারিত হলে সিংহাসনের দাবিদার তো সেই, বললেন উসারটি। যথাকালে আমরা পৌঁছে গেলাম গোসনে। একদল সৈন্য আছে সঙ্গে, আছেন রাজপুত্র আমেন মেসিস, আর আছি আমি, এই অধম লেখক। ছাউনি পড়ল শহরের বাইরে। এদিকে সেটি, ওদিকে আমেন মেসিস হিব্রু মুরব্বীদের ডেকে ডেকে আলাপ আলোচনা চালাতে থাকলেন তাদের সঙ্গে। কি তাদের অসন্তুষ্টের কারণ, কি তাদের অসুবিধা গোসনে, কি ধরনের অত্যাচার হয় তাদের উপর? প্রধান অভিযোগ অবশ্য এইটাই যে ইসরায়েলিদের জোর করে ধরে নিয়ে যাওয়া হয় বহুদূরের সরকারি খামারে ব্যাগার খাটাবার জন্য। সেখানে জুলুম হয় তাদের উপর, মার খেতে খেতে মরে যায় অনেকে। এছাড়াও ছোটোখাটো নালিশ আছে কিছু কিছু। সরকারি কর্মচারীরা ব্যাগারের লোক সংগ্রহ করতে বা অন্য প্রয়োজনে যখনই আসে গোসনে, যেখানে যা পারে উৎকুচ আদায় করে, আর সুযোগ পেলেই করে নারীদের সম্ভ্রমহানি। বস্তুত ফারাওয়ের লোক যখন আসে, তখন গোটা হিব্রু সমাজটাই ততস্থ হয়ে থাকে আতঙ্কে। দুজনের তদন্তের ধারা দুই রকম, সেটির আর আমেন মেসিস। সেটির আলাপ আলোচনা ধনী দরিদ্র সকলের সঙ্গেই। আমেন মেসিস এদিকে বাছাই করা কয়েকজন দলপতির বক্তব্যটা শুনে নিয়েই মনে করলেন যে তার কর্তব্য শেষ হয়ে গিয়েছে। সেটি এসেই খোঁজ নিলেন সেই পয়গম্বর মুসার,
যিনি মেরাপির সঙ্গে নিয়ে মাত্র কয়েকদিন আগে ফারাওয়ের দরবারে উপস্থিত হয়েছিলেন, আর তার স্বরে অভিশাপ দিয়ে এসেছিলেন ফারাওকে এবং মিশরের সমস্ত জনগণকে। পয়গম্বর নেই গোসনে। টেনিস থেকেই তিনি তার সহচরকে নিয়ে যাত্রা করেছিলেন নিরুদ্দেশের পথে। হিব্রুরা বলে তিনি বনে কাস্তরে বিচরণ করেছেন যাহবের অন্বেষণ করে করে। কবে ফিরবেন কেউ বলতে পারবে না। সেটি কিন্তু মুসার অন্বেষণ করেছিল অন্য প্রয়োজনে। ইসরায়েলীয়দের এই ধর্ম এবং এই দেবতা সম্বন্ধে অসীম কৌতূহল জেগেছে তার মনে। গোসেনে নিশ্চয়ই যথেষ্ট সুবিধা আছে সে কৌতূহল চরিতার্থ করার। না পাওয়া যদি যায় মুসাকে, নাইবা গেল। সেটি ডেকে পাঠালেন হিব্রু ধর্মমন্দিরের অন্যতম যাজক কোহাটকে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তার কাছ থেকে পাঠ নিতে থাকলেন ইসরায়েলীয়দের ধর্ম, দেবতা এবং শাস্ত্রগ্রন্থ সম্পর্কে। কোহাট লোকটা সৎ, ইহুদি হিসেবে গর্ব থাকলেও বিদ্বেষ নেই মিশরীয়দের উপর। আন্তরিকতার সঙ্গেই তিনি যুবরাজের সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে যাচ্ছেন। তদন্ত এগুচ্ছে। সেদিন যে কত লোকের সঙ্গে কথা যে কইতে হয়েছে যুবরাজকে তার লেখাজোখা নেই। শান্ত বিরক্ত হয়ে দিনান্তে তিনি আমাকে নিয়ে রথে চড়ে বসলেন। চলো গ্রামাঞ্চলে বেরিয়ে আসি। রাজপথ থেকে রথ মাঠে নেমে পড়ল। মাঠ শুধু নামই মাঠ, আসলে এ একটা মরুভূমি বললেই চলে। চাষ আবাদ এতে কিছুই হয় না। হয় না বললেই রথের গতিও অবাধ। অল্পক্ষণে আমরা শহরসীমা ছাড়িয়ে চলে গেলাম। ওদিকে সূর্য ডুবে আসছে। আমি মাঝে মাঝে বলছি, এবার চলুন ফেরা যাক যুবরাজ। যুবরাজ সে কথা কানেও তুলছে না। কেন, তোমার কি ভয় করছে নাকি? না, করবে কেন যুবরাজ? বললাম আমি। যুবরানী বলে দিয়েছিলেন গোসেন আমাদের পক্ষে শত্রুপুরী। সন্ধ্যার অন্ধকারে কেউ যে চড়াও হবে না আমাদের উপরে, এই কথা নিশ্চিত করে বলা যায় কি? যুবরাজ কোনো উত্তর দেওয়ার আগেই একটা অনুচ্চ আর্তনাদ কানে এলো আমাদের। যেখান দিয়ে চলেছে আমাদের রথ তার বাঁদিকে একটা উঁচু ভাঙ্গা জমি। কি আছে সেখানে? রথ থেকে তা চোখে পড়ে না। আর্তনাদ এসেছে সেখান থেকে, এবং আর্তনাদটা রমণী কণ্ঠের বলেই মনে হলো। রথ থামাতে বললেন যুবরাজ। দুনিয়ায় দুঃখের পান নেই মানুষের, দেখা যাক এখানে আবার কার কি হলো। আগে আগে যুবরাজ, পেছনে পেছনে আমি সেই উঁচু ডাঙ্গায় উঠে পড়লাম হাঁচুর পাচুর করে। এজন্য একটা বিস্তীর্ণ তৃণভূমি, যতদূর দৃষ্টি চলে একটানা খড় ভুঁই। সেই ভুঁইয়ের ভিতর একটা স্ত্রীলোক বসে আছে এবং কাতরাচ্ছে তখনও। তার অতি নিকটেই মস্ত এক বোঝা খড় পড়ে আছে, দড়ি দিয়ে বাঁধা। কে গো তুমি? যুবরাজ এ কথা বলতেই স্ত্রীলোকটি চমকে চোখ তুলে তাকালো, উঠে দাঁড়াবার চেষ্টাও করল একটু। ওঠো না, ওঠো না, নিষেধ করলেন যুবরাজ। তোমার পা কেটে রক্ত পড়ছে দেখছি। যুবরাজ তার পায়ের দিকে দৃষ্টিপাত করেছেন। আমি তাকিয়ে তার মুখের দিকে আছি। ফলে আমার মুখ থেকেই প্রথমে বেরোলো অপরিসীম বিস্ময়ের স্বগত উক্তি, এই যে সেই ইসরায়েলের চাঁদ, সেই মেরাপি দেখছি। মেরাপি? যুবরাজ এতক্ষণে চিনলেন তাকে। তারপরে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিলেন। মেরাপি বটে, হবে নাইবা কেন? এ তো তোমারই দেশ, কি বলো? নিশ্চয় যুবরাজ, এটাই আমার দেশ বটে। তবে দাসজাতির দেশ বিদেশে একই অবস্থা। টেনিসেও হিব্রুর উপর মিশর সরকারের অত্যাচার অব্যাহত, ঘুষেনেও তাই। ওই খড়ের বোঝাই তার প্রমাণ। কি প্রমাণ? বুঝলাম না ভদ্রে, বললেন যুবরাজ। যখন বিদেশে ফারাওয়ের বেগার খাটতে না যাই, তখনও দেশে বসেই খাটি তার বেগার। ইট বানায় কাদা শুকিয়ে, তাতে মেশাতে হয় খড়ের কচি। সেই খড়টা আগে সরকারে দেয়া হতো, এখন আর হয় না। হুকুম হয়েছে যার যার প্রয়োজন মতো খড় নিজেরা কেটে নাও সরকারি জমি থেকে। সেই খড় কাটতে আমি এসেছিলাম। কেটে
বেঁধে বাড়ি ফিরছিলাম, এমন সময় ওই ধারালো পাথরটাতে পা কেটে গেল। যুবরাজ আর দেরি করলেন না, নিজের রেশমি জামা থেকে এক ফালি ছিঁড়ে বার করলেন চোখের পলকে, আর তাই দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন মেরাপির পায়ের ক্ষতস্থানে। হাঁটতে গেলে হয়তো ব্যান্ডেজ খুলেও যেতে পারে, এই ভয়ে নিজের একটা পিনও আটকে দিলেন তাতে। পিনটা সোনার, তার উপরের দিকটা চেহারা অনেকটা মুকুটের মতো। কথা আমি বলতে চাই না যে মেরাপি নীরবে বসে যুবরাজের সেই সেবা ও সাহায্য উদাসীনভাবে গ্রহণ করছিল। ঠিক উল্টো, বরং সে বিধিমতে চেষ্টা করছিল যুবরাজকে নিরস্ত্র করবার। কি যুবরাজ, আপনি কেন? আমি কি বলে আপনাকে আমার পা স্পর্শ করতে দেব? বাধা চাঁদার দরকার নেই, আমি এমনি বেশ হাঁটতে পারব। ইত্যাদি ইত্যাদি কত রকম কাকুতি যে বেরুচ্ছিল তার মুখ থেকে, তার ধারাবাহিক বিবরণ দেয়াই শক্ত। যাই হোক, মেরাপের কোনো কথায় কান না দিয়ে ব্যান্ডেজ বাঁধা শেষ করলেন যুবরাজ এবং হেসে বললেন, ওঠো এবার, তাকিয়ে দেখো, মিশরের রাজমুকুট তোমার পায়ের তলায়। ইঙ্গিতটা ওই পিনের সম্পর্কে, যার চেহারা অনেকটা মুকুটের মতো। কিন্তু মেরাপি আতকে উঠল এই রসিকতা শুনে, আকুলভাবে বলল, যুবরাজ যুবরাজ, আমাকে অপরাধী করবেন না। ও কথায় কর্ণপাত না করে যুবরাজ বললেন, তোমার বাড়ি কত দূর? বিষণ্ণভাবে মেরাপি জবাব দিল, তাও অনেক দূর। সন্ধ্যাও হয়ে এলো, বোঝাটাও ভারী, তবে হ্যাঁ, আমার দেরি দেখলে কাকা খুঁজতে আসতে পারেন। আর লাবানও? কে লাবান? যুবরাজের প্রশ্নটার উত্তর দিল না মেরাপি। যুবরাজও উত্তরের প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলেন না, হাত বাড়িয়ে দিলেন মেরাপির দিকে। আমার হাত ধরে ধরে মাঠে নামতে হবে তোমায়, রথ আছে সেখানে, তাতে করেই তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি আমি। যুবরাজ যুবরাজ। সুরটা প্রতিবাদেরই, কিন্তু এমন ভাষা মেরাপি খুঁজে পেল না যা দিয়ে প্রতিবাদটি সম্যক প্রকাশ করা যায়। অ্যানা, তুমি ভাই ভুজাটা দেখো। এই বলে যুবরাজ মেরাপিকে নিয়ে হাঁটতে শুরু করলেন। আমি অগত্যা, যুবরাজের বন্ধু যখন, বন্ধুত্বের দাম দিতে তো হবেই। খড়ের বোঝা ঘাড়ে করে পিছু নামলাম তাদের। ভারী তো কম নয়, মেরাপির মতো কোমল অবলা কি করে বইতো ওটা? বাড়ি তো নিকটই নয় বলেছে। আগে আগে রথ চলে, পিছে চলে আমি। রথে দুইজনের বেশি ধরে না, সুতরাং আমাকেই পায়দলে যেতে হলো, এবং বোঝা মাথায় নিয়েই। তবু এই লজ্জাকর পরিস্থিতি সত্ত্বেও এমন কথা আমার একবারও মনে হয়নি সেদিন যে এর চেয়ে সেই মেম্বিসে বসে আমার নকল নবিশ করাই শ্রেয় ছিল। মাঠ ছেড়ে রথ একটা রাস্তায় উঠল ক্রমশ। পাকা রাস্তাও নয়, চৌড়া রাস্তাও নয়, রথ চলবার মতো রাস্তা তো নয়ই। পায়ে পায়ে ঠোকর খাচ্ছে ঘোড়ারা। সারথি তাদের মাথার উপর চাবুক ঘোরাচ্ছেন সাঁই সাঁই শব্দে, কিন্তু ঘোড়াদের পিঠে সে চাবুক বসাতে পারছে না, কারণ সে তো জানে যে মানুষের উপরেই হোক আর জন্তুর উপরেই হোক, চাবুক হাঁকানোটা একদম পছন্দ করেন না যুবরাজ। চাঁদ উঠেছে, বেশ বড়সড় চাঁদ একটা। তা নইলে রথের ঘোড়ার মতো আমিও পায়ে পায়ে ঠোকর খেয়ে মরতাম। মাটির দিকে নজর রেখে সাবধানে পথ চলছি। এমন সময় পুরুষ কণ্ঠে ক্রুদ্ধ তর্জন শোনা গেল। মেরাপি, কি হয়েছে তোমার? ওই অচেনা লোকটার সঙ্গে রথে বসে কি করছো তুমি? মেরাপি বলে উঠল, চুপ চুপ, এ রথ মিশর যুবরাজের, এই যে যুবরাজের সাথেই আছেন। এক মুহূর্তে বিস্ময়ে হতবাক লোকটা, কিন্তু পরক্ষণেই গর্জে উঠল, হোক যুবরাজ, আমার বাগদত্তার সঙ্গে একা রথে কেন তিনি? নামো তুমি এক্ষুনি। মেরাপি আবারও হিস করে উঠল, তারপর বলল, নামার উপায় থাকলেও তো উঠতামই না, আমার পা ভয়ানক কেটে গিয়েছে, গাড়িতে করে বাড়ি পর্যন্ত যেতে হবে। তুমি বরং এক কাজ করো, ওই খড়ের বোঝাটা তোমার মাথায় নাও, যুবরাজের বন্ধু ওটাকে বয়ে বয়ে হয়রান হয়ে পড়েছেন। লোকটা বোঝা তুলে নিল আমার মাথা থেকে,
আর নিতে গিয়েই গজগজ করে উঠল, এই কয় গাছে খড়, এতে আমার কাজ এতটুকু এগোবে? আমি কাঁধে মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, তোমার কাজ এগিয়ে দেওয়ার জন্য কি মেরাপি খড় কাটতে গিয়েছিল? কেন যাবে না? খেকে উঠল লোকটা, ও আমার বাগদত্তা না? বাগদত্তা হয়ে গেলে মেয়েরা স্বামী সম্পত্তি হয়ে গেল। হ্যাঁ, বাগদান আর বিয়েতে ফারাক কমে আছে আমাদের সমাজে। নিজের পাড়ায় পৌঁছে যে বাড়িটাতে নামতে চাইল মেরাপি, সেটা তার কাকার বাড়ি। কাকা জ্যাবেজই এখন তার অভিভাবক দাঁড়িয়েছে নাথানের মৃত্যুর পরে। ভাইজির ডাকাডাকি শুনে জ্যাবেজ বেরিয়ে এলো বাড়ি থেকে। হিব্রুদের মধ্যে যে বেশ বহিষ্ণু লোক, আর কথাবার্তায় মনে হলো বেশ চতুর ব্যবসায়ীও বটে। যুবরাজের পরিচয় পেয়ে সে বিস্ময় প্রকাশ করল, কৃতজ্ঞতা জ্ঞাপন করল, আবার সঙ্গে সঙ্গে নিবেদন করে রাখল যে সে ভেড়া বিক্রি করে থাকে মিশরের পল্টনের রসদ হিসাবে। ভেড়া নিশ্চয়ই দরকার হবে যুবরাজের। যদি অন্য স্থানে না কিনে জ্যাবেজের কাছ থেকে তা কেনা হয়, সে আগের চেয়েও অনেক বেশি কৃতজ্ঞ হবে। মেরাপি ইতিমধ্যে রথ থেকে নেমেছে, মাটিতে বসে পায়ের তলা থেকে মুকুটাকার পিনটা খোলবার চেষ্টা করছে। যুবরাজ দেখতে পেয়ে ব্যস্ত হয়ে উঠলেন। ও তুমি করছো কি? পিন খুললে ব্যান্ডেজ খুলে যাবে, তাতে ঘাস সারতে দেরি হবে। ওটা এখন তোমার কাছেই থাকুক। তখন কি আর যুবরাজ জানেন যে ওই পিন নিয়ে মেরাপির ভাবি বর লাবান হুলস্থুল কাণ্ড করবে একটা? সে আগে খড়ের বোঝাটা নিজের বাড়িতে রেখে এসেছে, তারপর মেরাপির খোঁজ নিতে এসেছে জেবেজের বাড়িতে। এসে যখন পিনে বৃত্তান্ত শুনল, সে রেগে আগুন। তার ধারণা হয়ে গেল ব্যান্ডেজ বাঁধা ও শিলা মাত্র। ওই সূত্রে যুবরাজ একটা উপহার গছিয়ে দিয়েছেন তার বাগদত্তাকে। এসব কথা পরদিন আমরা শুনলাম জেবেজের প্রমুখ হাত, যখন সে ভেড়ার দাম নিতে মিশরের ছাউনিতে এলো। লাবানের রাগারাগির কথা সবিস্তারে বর্ণনা করে জেবেজ সবিনয়ে বলল, লাবান অতি বদরাগী লোক যুবরাজ। যতক্ষণ আপনি আপনার সৈন্যদের ভিতর আছেন, ততক্ষণ অবশ্য তার সাধ্য নেই আপনার কোনো ক্ষতি করবার। কিন্তু আপনি তো অরক্ষিত অবস্থাতেও ঘোরাফেরা করেন দেখছি। আমার পক্ষে অবশ্য আপনাকে উপদেশ দিতে যাওয়াটা ধৃষ্টতাই হবে শুধু। কিন্তু লাবানকে আপনি জানেন না, আমি জানি। আর শুধু লাবানই বা কেন, গোসেনের সব হিব্রুই মিশরীদের উপর খাপ্পা। সুযোগ পেলে তারা আপনাকে খুনও করতে পারে। যুবরাজ হেসেই উড়িয়ে দিলেন জেবেজের কথা, যদিও তার সদিচ্ছা ও সদুপদেশের জন্য ধন্যবাদ দিতেও ভুললেন না। তদন্ত শেষ হয়েছে। আমেন মেসিস নিত্য তাগাদা দিচ্ছেন, এইবার টেনিস ফিরে চলো। অবশেষে যুবরাজ একটা দিন ধার্য করে দিলেন ফিরে যাবার। অর্ধেক সৈন্য নিয়ে আমেন মেসিস যাবেন সকালবেলায়, গিয়ে ছাউনি ফেলবেন গোসেন সীমান্তের গিরিমালার ওধারে। যুবরাজ নিজে বেরোবেন অপরাহ্নে বাকি অর্ধেক সৈন্য নিয়ে, গিয়ে ছাউনিতে পৌঁছাবেন সন্ধ্যাবেলায়। এ বন্দোবস্ত হেতু কি? কে তা জিজ্ঞেস করবে যুবরাজকে? রাজা বা রাজপুত্র যদি নিজের খেয়াল খুশি মতো কাজ করতে না পারেন, তাহলে লাভ কি তাদের রাজা বা রাজপুত্র হয়ে? যাত্রার আগের রাতে কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটল। অতি সহজেই বিয়োগান্ত হয়ে পড়তে পারত। যুবরাজের প্রাণ রক্ষা হলো অল্পের জন্যই। সে যাজক কোহাট, যিনি ইসরায়েলের ধর্মশাস্ত্র সম্পর্কে দু চার কথা যুবরাজকে শেখাচ্ছিলেন এই কদিন ধরে, তিনি নিমন্ত্রণ করলেন, যাওয়ার আগে যুবরাজ আমাদের ধর্মমন্দির দেখে যান একটিবার। সান্ধ্য উপাসনার সময় এলে উপাসনার পদ্ধতিও লক্ষ্য করতে পারবেন বাইরে থেকে। বলা বাহুল্য, এসব ব্যাপারে যুবরাজের কৌতূহল অপরিসীম। তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। গোসেন ত্যাগের আগে সন্ধ্যায় আমাকে নিয়ে উপস্থিত হলেন ইসরায়েলের ধর্মমন্দিরে। অনর্থ ঘটল অপ্রত্যাশিতভাবে। কোহাট বলে রেখেছিল, একমাত্র গর্ভগৃহ অর্থাৎ জাহবের অধিষ্ঠান বেদি ছাড়া আর সব কিছুই সবাই দেখতে পারে, তাতে বাধা নিষেধ কিছু নেই। এখন সেই অধিষ্ঠান বেদি দৈবাত দৃষ্টিপথে পতিত হয়ে গেল আমাদের।
একটা প্রায় অন্ধকার বারান্দা দিয়ে কোহাট আমাদের নিয়ে যাচ্ছিল। হঠাৎ হোঁচট খেলেন যুবরাজ। পড়ে যেতে যেতে তিনি আঁকড়ে ধরলেন পাশের দেয়ালের গায়ে লম্বামান একটা পর্দা। তার টানে পর্দাটা পড়ল ছিঁড়ে। আমরা দেখতে পেলাম ভেতরে একখানা ঘর, সেই ঘরও প্রায় অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই উপাসনারত অবস্থায় অনেকগুলো লোক। পর্দা যখন ছিঁড়ে পড়ল, টু শব্দটি কোথাও নেই এক মুহূর্ত, কিন্তু সেই এক মুহূর্ত পরে সেই অন্ধকার ঘরে যেন শুরু হয়ে গেল একটা প্রেত নৃত্য। উপাসকেরা সবাই চিৎকার করে লাফাচ্ছে। ধর্মের অপমান করেছে এই পামর, ওকে হত্যা করো বলে শাসাচ্ছে। কোহাট আগলে দাঁড়িয়েছেন যুবরাজকে। ক্রুদ্ধ উপাসকদের বোঝাবার চেষ্টা করছেন যে পর্দাটা দৈবাত ছিঁড়ে পড়েছে, এটা ইচ্ছাকৃত ধর্মাবমাননা নয় মোটেই না। কিছুতেই তাদের ক্রোধ শান্ত হয় না। তারা তার সরে চেঁচাচ্ছে, হত্যা করব, রক্ত নেব, যুবরাজ বলে ক্ষমা করব না, ধর্মের অপমান কেউ কেউ কখনো নিস্তার পাবে না। সে বিপদে আমরা রক্ষা পেলাম শুধু জেবেজের বেনিয়া বুদ্ধির দৌলতে। সে সবাইকে বলল, অপমান যা হওয়ার তা হয়েছে জাহবের, সাজা যদি ওর প্রাপ্য হয় জাহবেই তা দেবেন। আমরা কেন নিজের মাথায় দায়িত্ব নিতে যাই? এসো, আমরা সবাই মিলে এক মনে নীরবে ভগবানকে ডাকি এই বলে যে বিধর্মী ওই মিশরী যুবরাজ যদি ইচ্ছে করে ধর্মস্থান কুলুষিত করে থাকেন, তাহলে জাহবের ক্রোধাগ্নি তাকে এক্ষুনি দগ্ধ করুক, আর যদি তার অপরাধটা অনিচ্ছাকৃত হয়ে থাকে তবে তাকে যেন সে ক্রোধাগ্নি স্পর্শ না করে। এটা মোটের উপর মনোভূত হলো অনেকেরই। জেবেজ 1-2 করে 60 পর্যন্ত গুনে যাবে জোরে জোরে। 60 গুনবার পরেও যদি বজ্রঘাতে যুবরাজ মারা না পড়েন, তবে বুঝতে হবে যে তিনি নির্দোষ, ছাড়া পাবেন তিনি। সেই অনুসারেই হলো ব্যবস্থা। ইসরায়েলি উপাসকেরা নীরবে বসে আছে অন্ধকারে, এক মনে জাহাবকে ডাকছে, দোষীর সাজা দাও, নির্দোষকে মুক্তি দাও হে ভগবান। আর ওদিকে জেবেজ থেমে থেমে ধীরে ধীরে গুনে যাচ্ছেন, 1, 2, 3, 10, 12। সে কি উত্তেজনা! জীবন মৃত্যু নির্ভর করছে যে কিসের উপরে তা আমরা বুঝতে পারছি না। সমস্ত ব্যাপারটাই লাগছে যেন অবাস্তব, আজগুবি, ভুতুরে। কি হবে? 60 গুণা শেষ হওয়া মাত্রই কি বজ্র নেমে আসবে ছাদ ফুঁড়ে? ভাবতেও যে হাসি পায়। হাসি কথাটা পরিপূর্ণ সত্যি হলো না। হাসি অবশ্য পায়, কিন্তু সেই সঙ্গেই কপাল দিয়ে ঘামও ঝরে। যাই হোক, গুণা শেষ হলে জেবেজের, বজ্র নেমে এলো না। কোনো চাঞ্চল্যেরই লক্ষণ দেখা গেল না জাহবের অধিষ্ঠান বেদিতে। তখন কোহাট ঘোষণা করলেন, মিশরীরা দোষী নয়, তারা যেতে পারে নিরাপদে ফিরে। পরদিন ভোরবেলাতেই আমেন মেসিস অর্ধসৈন্য নিয়ে টেনিসের পথ ধরলেন। পূর্বরাত্রিতে ধর্মমন্দিরে যা ঘটেছিল তা বোধহয় তখনও তার কর্ণগোচর হয়নি। অন্ততপক্ষে তিনি কোনো উত্তেজনা বা দুশ্চিন্তার ভাব দেখালেন না বিদায় বেলায়। দেখাবেনই বা কেন? অর্ধেক সৈন্য তো রইলই যুবরাজের সঙ্গে। ইসরায়েলিরা যদি কোনো বেয়ারা ব্যবহার করে, তাদের দমন করবার মতো লোকবল তো যুবরাজের রইলই। কিন্তু কি আশ্চর্য! আমিন মেসিস যাত্রা করবার 2 দণ্ড পরেই যুবরাজ হুকুম জারি করলেন, না, সুযোগ পেয়েছে তো নিরিবিলি পর্যটনের আনন্দ উপভোগ করে নি একটু। বাকি সৈন্য সব রওনা করে দাও। তুমি আর আমি একখানি রথ নিয়ে দুপুরের পর রওনা হব, গায়ে হাওয়া লাগাতে লাগাতে। বলেন কি যুবরাজ, মাত্র আমরা 2 জন? শত্রুপুরী জানেন তো, যুবরানী বলেছিলেন শত্রুপুরী। প্রতিবাদ না করে পারলাম না আমি। হয় যদি শত্রুপুরী তো হোক না, যুবরানীরে দেয়া লৌহবর্ম আমার গায়েও আছে, তোমার গায়েও আছে। তা সত্ত্বেও আমরা কি এই চাষার দলকে ভয় পাবো নাকি? গোটা 4 ভৃত্য সঙ্গে রাখতে পারো। সীমান্তের পাহাড়ে রথ অনেক সময় টেনে তুলতে বা নামাতে হয়, আসার সময় দেখেছ তো। আদেশ অলঙ্ঘ, তবু আমি ওরই ভিতর কারচুপি করলাম একটু। 4 জন ভৃত্য না নিয়ে নিলাম 4 জন পাকা সৈনিক। তারা অবশ্য যাবে ভৃত্য পরিচয়ী।
আর বিশ্বাসে একজন সেনাধ্যক্ষকে বললাম 200 সৈনিক নিয়ে আপাতত সে শহরে কোথাও লুকিয়ে থাকতে। যুবরাজ রওনা হয়ে যাবার পরে সে অনুসরণ করবে, এরকম দূরত্ব বজায় রেখে যাতে যুবরাজ জানতে না পারেন যে তারা রয়েছে পেছনে। জানি না কোনো দেবতার প্রেরণায় এই কাজ আমি করেছিলাম কিনা। তারই দরুন জীবন রক্ষা হলো যুবরাজের, তারই দরুন এবং মেরাপির দরুন। গুলশান সীমান্তে এক দুর্গম পার্বত্য প্রদেশ, তার ভিতর দিয়ে পথ অতি সরু ও বন্ধুর, অনেক জায়গাতেই 2 ধারে খাড়া পাহাড়। পথের প্রান্তে সে পথ আবার মোড় ঘুরেছে একটা, এমনি মোড় যে তার ওদিকে কি হচ্ছে তা এদিক থেকে ঠাওর পাওয়া যায় না। আমরা সেই মোড়ের কাছাকাছি এসে পড়েছি যখন দেখলাম যে পাহাড়ের উপর থেকে ছুটতে ছুটতে নেমে আসছে এক তরুণী, সে মেরাপি। যাবেন না, যাবেন না, মোড় ঘুরবেন না, ওর পিঠে শত্রু, হত্যা করবে আপনাকে। কেন হত্যা করবে কেন? লাভান, তার হয়েছে ঈর্ষা, আর ইসরায়েলি ধর্মান্ধ কিছু সংখ্যক। কাল জাহবের বজ্রে আপনি যে দগ্ধ হননি, এতে তারা অখুশি। দেবতার ভুল তারা নিজেরা শুধরে নিতে চায়। মোড়ের ওধার থেকে গুপ্তঘাতকের ইতিমধ্যে মেরাপিকে দেখতে পেয়েছে, গিরি শোনাতে, তাকে কথা কইতেও শুনেছে আমাদের সঙ্গে। তাদের ষড়যন্ত্রের কথা যে আর গোপন নেই তা বুঝতে পেরে অবিলম্বে আক্রমণ করাই তারা সাব্যস্ত করল। গোপন স্থান থেকে বেরিয়ে গোটা 40 হিংস্র ইসরায়েলি মোড় ঘুরে এসে ধাবিত হলো আমাদের দিকে। যুবরাজ আদেশ দিলেন, রথ ঘুরাও সারথি। পথ অতি সংকীর্ণ, রথ ঘুরিয়ে উল্টো পথে চালানো সম্ভব হলো না আর। তবে একটা উপকার হলো ঘোরাতে গিয়ে। রথখানা আড়াআড়ি দাঁড়িয়ে পড়ল গিরিসংকট একেবারে রুদ্ধ করে। সেটা নাটককে আততায়ীরা আর পৌঁছাতে পারবে না আমাদের কাছে। ভৃত্যবেশে যে 4 জন দক্ষ সৈনিক আমাদের সঙ্গে এসেছিল, তারা রথের তলা থেকে লুকায়িত অস্ত্রশস্ত্র টেনে নিয়ে মুহূর্তের মধ্যে লাফিয়ে উঠল সেই রথের উপরে। তাদের সঙ্গে আগে বোঝাপড়া না করে শত্রুরা আর রথের প্রতিবন্ধক অতিক্রম করতে পারবে না। দলে অবশ্য জনা 40 ওরা। খোলা জায়গায় আমাদের পেলে চারদিক থেকে বেড় দিয়ে ওরা নিমিষে আমাদের কচুকাটা করে ফেলতে পারত। সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পেয়ে গেছি মেরাপির কৃপায়। এখন উদ্দেশ্য সিদ্ধি করা খুব অনায়াস সাধ্য নয় ওদের পক্ষে, কারণ গিরিপথ অতি সংকীর্ণ, পাশাপাশি 4 জনের বেশি লোক সেখানে দাঁড়াতেই পারবে না, তা লড়াই করা তো দূরের কথা। সে অসুবিধা যে কত মর্মান্তিক তা হারে হারে টের পাচ্ছে আততায়ীরা। লোকবল তাদের কোনো উপকারই আসছে না। এদিকে 4 ওদিকে 4, সমানে সমানে যুদ্ধ। তাও আমাদের সৈনিকেরা আবার পেশাদার সৈনিকই। ইসরায়েলীয়রা বলবান পুরুষ হলেও অস্ত্র ধারণে অভ্যস্ত নয়। তার উপরে বিবেচনা করতে হবে আমাদের সৈনিকেরা আছে রথের উপরে, শত্রুরা আছে নিচে। হানাহানির ক্ষেত্রে নিচের লোকেরা যে অসুবিধায় পড়বে তাতে সন্দেহ কি। এদিকে রথ যে মুহূর্তে আড়াআড়ি আটকে গেল গিরিপথে, আমি সারথীকে ছুটিয়ে দিয়েছি পিছন পানে। 200 সৈনিক আছে ওদিকে, রুদ্ধশ্বাসে ছুটে যাও, রুদ্ধশ্বাসে তাদের ছুটে আসতে বলো। যুদ্ধ চলছে, 4 জনের বিরুদ্ধে 4 জন। ইসরায়েলীয়রা পড়ছে হতাহত হয়ে, কিন্তু যতই দক্ষ সৈনিক হোক, আমাদের 4 জনও রক্তমাংসের মানুষ তো, তারাও আহত হচ্ছে বইকি। অবশ্যই ধরাশায়ী হলো তাদের 2 জন। অমনি তাদের শূন্যস্থান দিয়ে লাফিয়ে ভিতরে এসে পড়ল 2 ইসরায়েলি। তাদের বাধা দিতে একবার এগিয়ে গেলাম যুবরাজ আর আমি। আমার শত্রুকে আমি বধ করলাম অক্লেশে। যুবরাজও অক্লেশেই পারতেন তার আততায়ীকে খতম করতে, কারণ উসারটির লৌহবর্ম কল্যাণে আমাদের দেহত অস্ত্রের অভেদ্য। পারতেন, কিন্তু পারলেন না অন্য কারণে। তার প্রতিপক্ষটা ছিল একটা দৈত্যকার প্রকাণ্ড মানুষ। অথচ যুবরাজ মোটামুটি বলবান পুরুষ হলেও কলেবরের দিক দিয়ে তাকে কৃষি বলা যায়। আততায়ী যখন লাফিয়ে পড়ল তার উপরে, তার দেহের ভারে যুবরাজ মাটিতে পড়ে গেলেন, আর শত্রু 2 হাতে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করবার চেষ্টা করতে লাগল। ওদিকে আমাকে তখন নতুন এক শত্রু এসে আক্রমণ করেছে। আমি যে যুবরাজকে সাহায্য করতে আসব এমন উপায়ও নেই। আমার দ্বিতীয় শত্রু যখন পড়ে গেল আমার পায়ের তলায়,
আমি যুবরাজের দিকে চাইবার সময় পেলাম, তখন শুধু চাইলাম ভয়ে ভয়ে, এই ভয় যে হয়তো যুবরাজকে মৃত অবস্থায় দেখতে পাব। এতক্ষণ কি তার আর দম আটকে যেতে বাকি আছে? কিন্তু যা দেখলাম তা দেখবার আশা করিনি। কল্পনা করতেই পারিনি যুবরাজের দেহে প্রাণ আছে কি না তখনও। তা অবশ্য হঠাৎ বোঝার কোনো উপায়ও ছিল না। তিনি তখনও ধরাশায়ী, দৈত্যাকার শত্রুটা তখনও চেপে ধরে আছে তার গলা। কিন্তু সেই দৈত্যের মাথার উপরে নেমে এলো এক বিশাল তলোয়ার। 2 হাত উঁচু করে ধরে সেই তলোয়ার তার মাথায় বসিয়ে দিল এক কোমলা রমণী। সে রমণী মেরাপি। আর ওই যে অদূরে বহু কণ্ঠের জয়ধ্বনি শোনা যায়, তা আমাদেরই সেনার জয়ধ্বনি, পার্শ্ববর্তী সেই 200 মিশরীর। যুবরাজ শেঠির গোসেন পরিদর্শনের মিশরের ইতিহাসটাই মোড় ঘুরিয়ে দিল। সেই সঙ্গে একটা সামরিক বিপর্যয় এনে দিল তার ব্যক্তিগত জীবনেও। প্রথমে বলে রাখা যাক, মেরাপিকে যুবরাজ সঙ্গে আনতেই বাধ্য হয়েছেন, কারণ তাকে রক্ষা করতে গিয়ে সে হয়ে পড়েছে জাতির ও ধর্মের কাছে বিশ্বাসহস্রী বিদ্রোহিণী। গোসেনে থাকলে তার ভাগ্যে অশেষ দুঃখ তো আছেই, এমনকি তার জীবন যাওয়ারও বাধা নেই কিছু। নিয়ে এসেছেন সাথে, তাকে আশ্রয় দিয়েছেন নিজের প্রাসাদ উদ্যানের এক বিশ্রাম ভবনে। সেখানে নিজের কয়েকটা পরিচারিকা নিয়ে সে স্বতন্ত্রভাবে থাকে। ইতিমধ্যে রাজসভায় গিয়ে যুবরাজ ও আমেন মেসিস দুজনেই পণিপ্রাত জানিয়ে এসেছেন ফারাওকে। স্বতন্ত্রভাবে দুজনে দুটো বিবরণী দাখিল করেছেন গোসেন সম্পর্কে। ওই বিবরণ সংগ্রহ করার জন্যই তো তাদের পাঠানো হয়েছিল গোসেনে। সব সৈন্য আগে ভাগে পাঠিয়ে দিয়ে একা পিছনে পিছনে আসছিলেন যুবরাজ, এবং সেই সুযোগ নিয়ে ইসরায়েলীয়রা চেষ্টা করছিল যুবরাজকে হত্যা করতে। এ কথা শুনে ফারাও যুবরাজকে তিরস্কার করলেন না, কিন্তু আমাকে করলেন পুরস্কৃত। একটি রত্নহার আমাকে খুলে দিলেন নিজের কণ্ঠ থেকে, আর আমাকে উপাধি দিলেন রাজবন্ধু। এই পদবীর অধিকারীরা সর্বদা সর্বক্ষেত্রে দরবারের আসন পাওয়ার অধিকারী। যুবরাজকে তিরস্কার করলেন না, উল্টো প্রসন্ন হাস্যে অভিষিক্ত করলেন তাকে। এই তো সিংহপুরুষের মতো কাজ। সাহস যার নেই সে সিংহাসনে বসে করবে কি? তাছাড়াও তিনি বললেন, ইসরায়েলীয়রা যে কত বড় নরাধম, তাদের এই সর্বশেষ আচরণে তা প্রকাশ পেয়েছে। এবার আমি যদি ওদের ঝাড়ে বংশে কোতল করি, কেউ নিন্দা করতে পারবে না আমায়। আশা করি সেই রকম সুপারিশই করেছ তোমরা তোমাদের বিবরণীতে। এই শেষ কথাটা বলার সময় ফারাও সেটি ও আমেন মেসিস উভয়ের মুখের দিকে চাইলেন। আমেন মেসিস জবাব দিলেন ফারাওয়ের মুখের কথা মুখ থেকে না সরতেই, নিশ্চয়ই ফারাও, তাতেও কি আর সন্দেহ থাকতে পারে? 500 বছর ধরে ওরা পরম সুখে বাস করছে মিশরে। এসেছিল মুষ্টিমেয় 200 লোক, এখন ওরা লক্ষাধিক। এসেছিল ভিখারি বেশে, এখন ওরা জনে জনে বিত্তবান। আর আজ দেখুন কি না, কি কৃতজ্ঞ ওরা। বিনা কারণে ওরা হত্যা করতে গিয়েছিল মিশর সিংহাসনের উত্তরাধিকারীকে। ইসরায়েল বংশে বাতি দিতে কাউকে যেন আর না রাখেন ফারাও। কিন্তু শেঠি জবাব দিলেন অনেক পরে বিষণ্ণ দৃঢ় সুরে, আমাকে হত্যার যে চেষ্টা হয়েছিল সেটা অল্প কয়েকজন ধর্মান্ধের কাজ। তার জন্য সমগ্র জাতিকে দোষী সাব্যস্ত করা উচিত হবে না। যারা দোষী ছিল তারা অনেকেই হতাহত হয়েছে, কাজেই চরমদণ্ড বলতে গেলে হয়ে গিয়েছে তাদের। অন্য সব ইসরায়েলীয়কে খড়গড়ের মুখে নিক্ষেপ করার কোনো যুক্তি আমি দেখতে পাই না, করিও না সেরকম সুপারিশ। ফারাও বিস্মিত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কীরকম সুপারিশ তাহলে করেছ তুমি? ওদের জনে জনে মিষ্টান্ন খাওয়াবার? না সম্রাট, অতটা নয়, মৃদুস্বরে জবাব দিলেন শেঠি। শুধু এতটুকুই বলছি যে যুগ যুগ ধরে ওদের পয়গম্বরেরা যে দাবি করে আসছেন সেইটি মঞ্জুরও করা হোক কাল বিলম্ব না করে। ওদের যেতে দেয়া হোক মিশর ছেড়ে। যে দেশের মানুষ ওরা, যে দেশে যেতে চাইছে ওরা, চলে যাক সেই দেশেই। ওরা মিশরে থাকলে মিশরের কী লাভ? ফসল কেটে দেবে, ইট বানিয়ে দেবে। কেন,
সেসব কাজ কি মিশরীয়রা করতে জানে না নাকি? ওদের দেখে লাভ কারো হচ্ছে না, না আমাদের না ওদের। ওরা শক্তি বৃদ্ধি করছে না মিশরকে দুর্বল করে ফেলছে দিন দিন। এইসব তুমি লিখেছ তোমার বিবরণীতে? ফারাও যেন তখন ক্রুদ্ধ সিংহের মতো ফুঁসছেন। ফারাও পড়ে দেখবেন অবশ্য, শান্তভাবেই জবাব দিলেন শেঠি। পরে অবশ্যই দেখব, কিন্তু সত্যি যদি এইসব সুপারিশ তুমি করে থাকো, তাহলে তা যে আমি গ্রহণ করব না তা তুমি এখনই জেনে যেতে পারো। কারো সুপারিশে লক্ষাধিক দাসকে মুক্তি দেব না কদাচ। আমার মত জানিয়েছি ফারাওকে, সে মত অনুসারে কাজ করা না করা আপনার ইচ্ছা, বললেন শেঠি। অবশ্যই, কিন্তু এ কথা বলেই তুমি রেহাই পাবে না। তোমার এই বিবরণী প্রত্যাহার করে নতুন একটা বিবরণী তোমায় পেশ করতে হবে। উচ্চস্তরের রাজনৈতিক সম্পর্কে ফারাও এবং তার উত্তরাধিকারীর মধ্যে দুই মত থাকবে, এটা বাঞ্ছনীয় নয়, এ দেশের প্রথাও নয়। তুমি এখন বিশ্রাম করো গিয়ে, ধীরভাবে চিন্তা করে কর্তব্য স্থির করো। শেঠি গম্ভীর, আমিন মিসিস উৎফুল্ল, উসাটি ক্রুদ্ধ। এই অবস্থায় সভা ভঙ্গ হল সেদিন। আমিন মিসিস উৎফুল্ল, তার কারণ ফারাও এবং শেঠি দুজনে জেদি লোক। এই দুজনের ভেতর যদি মতভেদ যদি কলহে পর্যবসিত হয়, তাহলে অনেক কিছুই ঘটে যেতে পারে। এমনকি উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারেন শেঠি। আর শেঠি বঞ্চিত হওয়া মানেই তো আমিন মিসিসের ভাগ্যোদয়। সিংহাসনের পরবর্তী দাবিদার তো আমিন মিসিসেই। উসারটি ক্রুদ্ধ, তার কারণও ওই একই। এ ব্যাপারে পরিণাম যদি হয় শেঠির ভাগ্য বিপর্যয়, তাতে ক্ষতি তো উসারটিই। অর্ধ সিংহাসন হারাতে হবে তাকে। ফারাও পদে অধিষ্ঠিত হন যদি আমিন মেসিস, সেটি স্ত্রী তো আর কোনো অধিকার পাবে না সিংহাসনের উপর। সেটি দরবারে ছিলেন গম্ভীর, কিন্তু গৃহে ফিরতে স্বাভাবিক সভানন্দ ভাবটি তার ফিরে এলো। হালকাভাবে কথাবার্তা কইতে লাগলেন আমার সঙ্গে পুরনো পুঁথিপত্র সম্পর্কে। আমি অবাক, ফারাওয়ের ক্রোধ কি শেঠির বিবেচনার অগ্রাহ্য করার মতো বস্তু? সিংহাসনের উত্তরাধিকার কি মূল্যহীন তার চোখে? প্রথম যেদিন আমি দেখেছিলাম শেঠিকে, সেদিনই তার ভিতর আবিষ্কার করেছিলাম এক বৈরাগী রাজশিককে। আজ আবার সেই আবিষ্কারই নতুন করে করলাম যেন। সুখে দুঃখে সমজ্ঞানী এই স্থিতধী পুরুষ সাধারণ স্তরের মানুষ ইনি নন। আমাদের পুঁথিপত্রের আলোচনায় হঠাৎ কিন্তু ছেদ পড়ে গেল অতি অপ্রত্যাশিতভাবেই। ভিতর মহল থেকে মেরাপি এলো এক আবেদন নিয়ে। যুবরাজের অনুমতি হলে আমি একটা বাজি ধরতে চাই। বাজি? স্থিতধী পুরুষ সেটিও বিস্ময়ে হাঁ করে ফেললেন এ কথায়। হ্যাঁ, বাজি। এই বাজি আমি ধরব যে মিশরের শ্রেষ্ঠ দেবতা আমানরা তার নিজের মন্দির বসেও আমার কোনো অনিষ্ট করতে পারবেন না। উপরন্তু আমি করব তাকে অপমানিত, লাঞ্ছিত। তুমি? এবারও একটার বেশি শব্দ জোগালো না শেঠির মুখে। আমি মানে ব্যাহত আমিনের সম্মুখে আমি দাঁড়াবো তার প্রতিপক্ষ হয়ে, কিন্তু আসলে আমার ভিতর দিয়ে কাজ করবেন আমার দেবতা ভগবান যাহবে। কি করে জানলে যে যাহবের আবেশ হবে তোমার উপর? আপনি তো অনুমতি দিয়েছেন যে আমার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে চাইলে তাকে দেখা করার পক্ষে কোনো বাধা আমার নেই। আমার কাকা এসেছিলেন, জেবেজ, তাকে দিয়ে ইসরায়েলরা পয়গম্বররা ওই বার্তা দিয়েছেন আমাকে। আমি তাদেরই কথার পুনরাবৃত্তি করছি। হয় আমি আমিনের মূর্তি চূর্ণ করে ফেলব যাহবের শক্তিতে, নয়তো আমার জীবন বিসর্জন দেব আমিনের রোষে। বাজিটা কিন্তু অসম নয়, কি বলো না? এতক্ষণে তার স্বাভাবিক নিরাসক্ত বাচন ভঙ্গি ফিরে পেয়েছেন যুবরাজ। একদিকে মূর্তি, অন্যদিকে প্রাণ। তারপর মেরাপির দিকে ফিরে যুবরাজ তেমনি হালকা সুরে বললেন, তা তোমার পয়গম্বরদের আদেশ তুমি পালন করবে বই কি? আমেনবার আমি প্রতিনিধি ও সেবায়িত। আমি প্রধান পূজারীকে খবর দিচ্ছি, আজ রাতে যাতে তোমরা আমিনের সঙ্গে শক্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয় তোমাকে।
মেরাপি চলে গেল তার বিশ্রাম ভবনে। পরে খবর নিয়ে জেনেছিলাম সারাদিন সে উপবাস থেকে জাহবের আরাধনা করেছিল সেদিন, নিজেকে শুচি শুদ্ধ করে তুলবার জন্য, যাতে ভগবানের অধিষ্ঠানের যোগ্য আসন হয়ে উঠতে পারে তার হৃদয়। রাত্রি দ্বিপ্রহরে এই বাজের অনুষ্ঠান হবে। কি জানি কাদের দ্বারা বাজের ব্যাপারটা প্রচার হয়ে পড়েছে শহরে। সারা শহর ভেঙে পড়েছে আমেন মন্দিরে। অবশ্য মন্দিরের হাতার ভেতরে কেউ ঢুকতে পারছে না। মন্দিরের দ্বারে দ্বারে সশস্ত্র শাস্ত্রী বসেছে আজ। জনতা ভিড় করছে বাইরে বাইরে। একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে সহস্র কণ্ঠের। আমেনের স্তুতিবাদ, ইসরায়েলিদের উপর অভিশাপ, স্পর্ধিতা মেরাপির অকুণ্ঠ নিন্দাবাদে সবাই মুখর। মন্দিরের গর্ভগৃহে আমনবার অতিকায় পাষাণ মূর্তি, ভ্রুকুটি ভয়াল মুখ তার, ভঙ্গি তার নিষ্করুণ। বিগ্রহের সম্মুখে এবং দুই পাশে লম্বমান রেখায় দণ্ডায়মান প্রধান পূজারী রয় এবং তার সহকারী অন্য পূজারী বৃন্দ। একটু স্বতন্ত্রভাবে দীপ্ত শিরে দাঁড়িয়ে আছেন প্রধান জাদুকর খায়ের পদধারী কাই। তারই সঙ্গে জাদুবিদ্যা সহকারী 10-20 জন। বিগ্রহের ঠিক সম্মুখে পূজারী জাদুকরদের দিক থেকে দূরে এক ক্ষীণ রমণীকে দেখা যাচ্ছে। মন্দিরের অনুজ্জ্বল আলোয়ও তার মুখ ও মূর্তি এক অতি রহস্যময় আভায় মণ্ডিত। বলা বাহুল্য, সে রমণী মেরাপি ছাড়া আর কেউ নয়। যুবরাজ আর আমি দাঁড়িয়ে আছি পাশের দিকের এক স্তম্ভের গায়ে হেলান দিয়ে, এমন একটা জায়গায় যেখান থেকে আসল মূর্তিকে আর মেরাপিকে সমানভাবে লক্ষ্য করা যায়। যুবরাজকে আমিনের প্রতিনিধি হিসাবে তো থাকতেই হবে উপস্থিত এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে। আর আমি উপস্থিত থাকার সুযোগ পেয়েছি প্রতিনিধির সহকারী হিসেবে। বাইরে যতই কলরব থাকুক, মন্দিরের ভিতর সব নিস্তব্ধ। যে যখন কথা কইছে, কানে কানে কইছে ফিসফিস করে। একটা নিদারুণ কিছু ঘটবে এই প্রত্যাশায় সবাই অধীর। নেপথ্যে কোথাও একটা ঐকতান বাজছে নিচু পর্দায়। সে তালে আনন্দের বদলে ভয়ের সঞ্চার হচ্ছে শ্রোতার প্রাণে। আকস্মাৎ একটা প্রচণ্ড আওয়াজে চমকে উঠলাম আমরা। কি এ আওয়াজ? কোনো অনুমানে পৌঁছাবার আগেই একটা বিদ্যুৎ চমকে গেল মন্দিরের মধ্যে চকিতের জন্য। আর প্রধান পূজারী রয় মেরাপির সম্মুখে দাঁড়িয়ে গম্ভীর বিরস কণ্ঠে বললেন, ইসরায়েলের দহিতা, তুমি কি কথা বলবার জন্য এই রজনীতে দেবাদেবীদের আমনবার সাক্ষাৎ প্রার্থিনী হয়েছ? মেরাপি জবাব দিল ধীর কিন্তু দৃপ্ত কণ্ঠে, এই কথা বলবার জন্য যে আমনবার দেবাদিদের নন, আসলে কোনো দেবতাই নন তিনি। বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র দেবতা, একমাত্র ভগবান হচ্ছেন প্রভু জাহবে। আমরা ইসরায়েলীয়রা যার পূজা করি, এই পরম সত্য কথার প্রতিবাদ যদি করতে চান আমনরা, তিনি তা করতে পারেন আমাকে নিহত করে। আমি এই দাঁড়িয়ে আছি আমনের সম্মুখে। আমন পরিচয় দিন নিজের শক্তির। মেরাপি তার কথা শেষ করার সঙ্গে সঙ্গেই আবার সেই বিকট আওয়াজটা গমগম করে বেজে উঠল সারা মন্দিরে। আমাদের মনে হলো সারা মন্দিরটা যেন থরথর করে কাঁপছে। সবগুলো আলো হঠাৎ নিষ্প্রভ হয়ে গেল। প্রায় অন্ধকার মন্দিরে আমনের পাষাণ মূর্তি যেন দুলতে লাগলো মৃদু মন্থর তালে। তার বাহু আর বক্ষে যেন সজীব মাংসপেশি সব ফুলে ফুলে উঠতে লাগলো অদম্য আবেগে। পুরোহিতেরা সমস্বরে ত্রোত্র গান শুরু করে দিল। জাগো দেবতা আমনরা, অবিশ্বাসীকে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। এটি কি আমাদের দৃষ্টির বিভ্রম? সামনের পাষাণ বাহু দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে, ক্রমশ প্রসারিত হচ্ছে মেরাপির দিকে। মেরাপি তবু দাঁড়িয়ে আছে দৃপ্ত শিরে, মুখে তার অবজ্ঞার মৃদু হাসি। পাষাণ বাহু ক্রমে স্পর্শ করল মেরাপিকে, যেন তার কণ্ঠনালী চেপে ধরতে গেল। কিন্তু শেষ পর্যন্ত তা না করে সে বাহু নেমে এলো মেরাপির বুকের কাছে। বুকে ছিল একটা সোনার পিন লাগানো। টেনে সেইটি ছিঁড়ে নিল পরিচ্ছদ থেকে, ফেলে দিল মেরাপির পায়ের কাছে। তারপর ধীরে ধীরে গুটিয়ে যেতে লাগলো সেই হাত। ফিরে গেল চিরদিনের স্বাভাবিক দৈর্ঘ্যে। একটা চাপা গুঞ্জন শোনা গেল পূজারী আর জাদুকরদের ভেতরে। তারা কোথায় আশা করছিল মেরাপির নিষ্প্রাণ দেহ কক্ষতলে লুণ্ঠিত হবে এক্ষুনি।
তার বদলে এ কি? সামান্য একটা সোনার পিন ছিঁড়ে ফেলে দিতেই কি দেবাদিবেদের দ্রব্য শক্তি নিঃশেষ হয়ে গেল? ওই যে ম্যারাপি নিচু হয়ে পিনটা তুলে নিল, আবার তা পরে নিল বুকে। আমরা চিনলাম এ সেই যুবরাজের পিন, যা নিজের হাতে যুবরাজ এঁটে দিয়েছিলেন ম্যারাপির পায়ের ব্যান্ডেজে গোসেনের তৃণভূমিতে। পিন বুকে পরে ম্যারাপি এবার আমনরার মূর্তির দিকে চাইল দৃপ্ত নেত্রে, দীপ্ত কণ্ঠে বলল, তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ মিশরী দেবতা, এবার তাহলে আমার ভগবানকে প্রার্থনা জানাই তার শক্তির পরিচয় দেবার জন্য। নীরব অতগুলো মানুষ ভীত, স্তব্ধ, কি যেন আসন্ন সর্বনাশের ভয়ে অন্তরে অন্তরে কম্পমান। যুবরাজের মনের অবস্থা জানবার উপায় ছিল না, কিন্তু আমি আমি অকপটে স্বীকার করছি, আমারও মন ভয় সংশয় থেকে মোটে বিমুক্ত ছিল না সেই মুহূর্তে। এদিকে ম্যারাপি নিষ্ক্রিয় নেই, নীরব নেই। এলাইত কৃষ্ণকবরী কোটি ছাপিয়ে জানু পর্যন্ত ঝুলছে তার। পদ্মফুলের মতো মুখখানি ঈষৎ উন্নমিত করে তীক্ষ্ণ সতেজ কণ্ঠে সে আহ্বান জানাচ্ছে তার সেই রহস্যময় ভগবান জাহেবেকে। হে প্রভু, হে ইসরায়েলের ভগবান, তোমারই পয়গম্বরের নির্দেশে তোমার এই দীনা দাসী ভিক্ষা চাইছে। তোমার অপরিসীম বিভূতির এক কণা পরিচয় আজ তুমি দাও এই অবিশ্বাসীদের সম্মুখে। চূর্ণ করে দাও ওদের ওই কুশ্রী পাষাণ বিগ্রহকে তোমার রোষ দৃষ্টির বজ্রনলে। হে ভগবান, এসো প্রভু, আবির্ভূত হও যা হবে, সত্যকে প্রকাশ করে দাও মিথ্যার জগতে। ম্যারাপির এই রোমাঞ্চকর প্রার্থনা তখনও সমাপ্ত হয়নি। দূরশ্রুত বজ্রনাদের মতো একটা শব্দ আমরা শুনতে পেলাম মন্দিরে দাঁড়িয়ে। এরকম শব্দ আগেও আমরা শুনেছি। শক্তি প্রকাশের পালা যখন আমেনের ছিল, তারপর এলো বিদ্যুৎ স্ফুরণ, এও আমরা আগে দেখেছি। চঞ্চল হওয়ার মতো কিছু নয় এসব, তবুও চাঞ্চল্য আমাদের বেড়ে যাচ্ছে যে। বজ্র, বিদ্যুৎ, এবার তাহলে কি? আর কিছু নয়, এজন্য একটা ভারী জিনিস, কঠিন জিনিস গুরু হয়ে যাচ্ছে প্রলয় সংঘাতে। এমনই একটা গুরু গুরু শব্দ। সহসা আমাদের চোখের সম্মুখে গুরু হয়ে ছড়িয়ে পড়ল গ্রানাইট পাথরের অতিকায় আমন বিগ্রহ। শূন্য, আমেনের সিংহাসন শূন্য, সমস্ত মন্দির টুকরো টুকরো পাথরে আকীর্ণ। তখনও মন্দির আবছা অন্ধকার। যুবরাজকে কাছে দেখছি না, তাকে খুঁজবার জন্য এগিয়েছি। সম্মুখে পড়ল দুটি মানুষ, একটি পুরুষ, একটি নারী, কাই আর ম্যারাপি। কাই সমস্বরে বলছে, আমি পরাজয় স্বীকার করছি। হে বিশ্বের শ্রেষ্ঠা জাদুকরী, জাদুর শক্তিতে বজ্র বিদ্যুৎ আমরা, আকছার নামই বটে, কিন্তু পাহাড় সমান পাষাণ বিগ্রহকে সত্যি সত্যি গড়িয়ে দেওয়ার মতো জাদু আমরা জানি না। আমাকে তোমার শিষ্য করে নাও, তোমার বিদ্যা আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে দেব আমার যা কিছু বিদ্যা আছে। দুজনের ভিতরে সন্ধি যদি হয়, তুমি আর আমি সারা পৃথিবী শাসন করতে পারবো যৌথভাবে। ম্যারাপিকে বলতে শুনলাম, তুমি ভুল করেছ খাবের কাই, আমি কোনো জাদুই জানি না। আমার ভিতর দিয়ে ভগবানের কোনো শক্তি যদি আত্মপ্রকাশ করে থাকে, ভগবানের ইচ্ছাতেই তা হয়েছে। ভগবানের মহিমা সেটা, আমার বা অন্য কারো কোনো কৃতিত্ব নয়। রুষ্টস্বরে কাই বলল, আমার প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করছো? এর জন্য ঘোরতর অনুতাপ করতে হবে তোমায়। যা আমার নেই তা আমার কাছে চাইলে আমি দেব কোথা থেকে? ওকে প্রত্যাখ্যান বলো কি করে? অনুতাপ? জাহাবের যদি সেই ইচ্ছা হয়, করব অনুতাপ। দুদিন পরে দরবারে আবারও ডাক পড়ল যুবরাজের। ফারাও বললেন, গোসেন পর্যটকের বিবরণী যা দিয়েছ, আগে থেকে মৌখিক তোমার কাছে শুনেছিলাম, যদিও ভালো করে পড়লাম। তবু তুমি বলছো ইসরায়েলীয়রা যুগ যুগ ধরে অত্যাচারিত হচ্ছে মিশরে, তাদের এবারে নিজের দেশে যেতে দেওয়া উচিত, কেমন তো? সম্রাট ঠিকই পড়েছেন আমার বিবরণী, বললেন যুবরাজ। এখন আমার বক্তব্য,
আমি তোমার মত অনুযায়ী কাজ করতে অক্ষম। আমি স্থির করেছি ইহুদিদের আমি অসীমুখে শায়েস্তা করব। যুগ যুগ ধরে যারা মিশরে বাস করছে, মিশর ছাড়া অন্য কোনো দেশে তাদের থাকা উচিত নয়। আছে বলে যারা মনে করে, আমার চোখে তারা রাজদ্রোহী, দেশদ্রোহী, তারা দণ্ডনীয়। এই নীতি অনুসারে ইহুদিদের এ যাবৎ শাসন করা হয়েছে এ দেশে, এখনও তাই হবে। এতে তোমার অনুমোদন আছে কি না তা বলো। সম্রাট যখন আজ্ঞা করেছেন তখন বলি, নেই অনুমোদন। তাহলে কাল যদি আমি মরে যাই আর সিংহাসনে তুমি করো উপবেশন, তাহলে হয়তো তার সঙ্গে সঙ্গেই তুমি ইসরায়েলীয়দের দেশ ছেড়ে যেতে অনুমতি দেবে। তা তো অবশ্যই ফারাও। আমি তা হতে দিতে পারি না। যুগ যুগ ধরে যে শাসন নীতি চলে আসছে মিশরে, একটা জাদুকরীর মোহে পড়ে তুমি তা উল্টে দেবে, এ আমি হতে দিতে পারি না। জাদুকরী? এতক্ষণে তীক্ষ্ণ প্রতিবাদের সুর ফুটে উঠল যুবরাজের কণ্ঠে। জাদুকরী নয়, আমি সেই জাদুকরীর কথাই বলছি যে পরশু রাতে আমেনের মূর্তি বিচূর্ণ করেছে রাজধানীর বুকের উপরে বসে। তোমার উপরে সে যে অত্যন্ত অশুভ প্রভাব বিস্তার করেছে, তাতে আমার কোনো সন্দেহ নেই। সেই প্রভাবের ফলে তোমার ব্যক্তিগত ক্ষতি যা হবার তা তো হবেই, তা রোধ করার উপায় নেই আমার হাতে। কিন্তু মিশরেরও সর্বনাশ যাতে না হয় সেই প্রভাবের দরুন, তা আমি এক্ষুনি করছি। তোমায় আমি আগেই সতর্ক করে দিয়েছিলাম, তুমি তবুও সতর্ক হওনি। অতএব তোমাকে আমি সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করছি। আমার পরে ফারাও হবে আমেনমেসিস। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মুন অফ ইসরায়েল এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।